আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ভূমিধস বিজয় হবে বলেই পরিকল্পিতভাবে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বললেন মির্জা ফখরুল। স্বাধীনতা বিরোধী একটি দল ধর্মকে ব্যবহার করে মানুষকে ভুল বোঝাচ্ছে। বিভাজন নয়, ঐক্যই হবে আগামীর রাজনীতির মূল ভিত্তি মন্তব্য জামায়াত আমিরের। অচলাবস্থা ভেঙে বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়। চনখারপুলে ৬ জনকে হত্যা মামলার রায় পিছিয়ে ২৬ জানুয়ারি নির্ধারণ। রামপুরায় বিজেপির হত্যাযজ্ঞ ২৫ মার্চের গণহত্যাকে ছাড়িয়ে গেছে বললেন চিফ প্রসিকিউটর। অযৌক্তিক চাপ দিয়ে বাংলাদেশকে ভারতে খেলানো যাবে না বললেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। আইসিসির নথি স্বীকার করা ঠিক হবে না। এবং ই ভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ও এমডি রাসেল ধানমন্ডির বাসা থেকে গ্রেফতার। দুজনের বিরুদ্ধে রয়েছে ৩৯১টি ওয়ারেন্ট, জানালো টিভি। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে ধানের শীষের ভূমিধস বিজয় হবে বলেই পরিকল্পিতভাবে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্বাধীনতা বিরোধী একটি দল ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করতে চাইছে। দলের প্রতিষ্ঠাতা জিয়া রহমানের ৯০তম জন্মদিন উপলক্ষে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিএনপির আলোচনার সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। এই আলোচনা সভায় মহাসচিব সহ সিনিয়র নেতারা নির্বাচনের পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। জামিল হাসান শান্ত রিপোর্ট। দর্শক, রিপোর্টটি প্রক্রিয়াধীন থাকায় আমরা পরবর্তী নিউজে যাচ্ছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত নর্ডিক অঞ্চল, সুইডেন, ডেনমার্ক ও নরওয়ের রাষ্ট্রদূত। বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় দেশগুলোর সাথে বাংলাদেশের সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনা হয়। পরে তারেক রহমানের সাথে বৈঠক করেন বাংলাদেশ সফররত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ। বৈঠকে আগামী জাতীয় নির্বাচন, ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ সহ নানা বিষয়ে আলোচনা হয়। পরে সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির জানান, তারেক রহমান এখন বাংলাদেশের বন্ধু রাষ্ট্রগুলোর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিতে পরিণত হয়েছেন। তাই তার সাথে নিয়মিত বৈঠক করছেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরা। আমাদের দেশের ন্যাশনাল ইন্টারেস্টের ভিত্তিতে আমরা কিভাবে তাদের সাথে কাজ করতে পারি, এখানে ডিসকাশন হয়েছে, আলোচনা হয়েছে। ট্রেড, ইনভেস্টমেন্ট, এনার্জি নিয়ে, তারপরে এডুকেশন নিয়ে তারা আগ্রহ নিয়ে আছে। বাংলাদেশের 12ই ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে তারা আশাবাদী বাংলাদেশ একটা ডেমোক্রেটিক স্পেসের দিকে যাবে, ডেমোক্রেটিক ট্রানজিশনের দিকে যাচ্ছে। এবং যেভাবে বাংলাদেশের মানুষও আগ্রহ নিয়ে আছে, এক্সাইটেড হয়ে আসছে যে তারা 17 বছর পরে ভোট দেওয়ার একটা সুযোগ পাবে, সেইভাবে আন্তর্জাতিক মহলেও এটা আগ্রহ আছে, এক্সাইটমেন্ট আছে। দর্শক, জামিল হাসান শান্ত রিপোর্টে আমাদের হাতে এসে পৌঁছেছে। ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে ধানের শীষের ভূমিধস বিজয় হবে বলেই পরিকল্পিতভাবে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্বাধীনতা বিরোধী একটি দল ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করতে চাইছে। দলের প্রতিষ্ঠাতা জিয়া রহমানের ৯০তম জন্মদিন উপলক্ষে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিএনপির আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। এই আলোচনা সভায় মহাসচিব সহ সিনিয়র নেতারা নির্বাচনের পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। এতে জিয়াউর রহমান বীর উত্তমের স্বাধীনতার ঘোষণা, রাষ্ট্র পরিচালনার নানা দিক নিয়ে আলোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ সিনিয়র নেতারা। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আধুনিক বাংলাদেশ গড়ার জন্য জনগণ উন্মুখ হয়ে আছে। তখন আবার ধর্মের নামে জনগণকে বিভ্রান্ত করছে একটি দল। ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করে ভুল বুঝিয়ে দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি বেরোতে যেতে হবে। হায় হায়। তিনি আরো বলেন, আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশের জাতীয় ভবিষ্যৎ নির্ধারিত হবে। অনেকে নির্বাচন হবে কিনা বাধা দেব, করতে দেব না, ভেতরে ভেতরে খবর নিয়ে দেখেন তাদের 3টা ভোটও নাই। ওরা আবার বড় গলায় বলে নির্বাচন হতে দেব না। ভাই হোক, নির্বাচন দেখা যাক কে কতটা ভোট পায়। আমরা তো সেই জন্য আমরা ভোটের জন্য উন্মুখ হয়ে আছি।
আমরা নির্বাচন চাই, আমরা যাব জনগণের কাছে, জনগণ যদি আমাদেরকে গ্রহণ করে আমরা আছি, জনগণ যদি বাদ দেয় বাদ দিয়ে দেবো। ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের শঙ্কা প্রকাশ করেও নেতাকর্মীদের সতর্ক করে দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। কিছু কিছু সিট কিছু কিছু দলের ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে তারা জয়লাভ করার চেষ্টা করবে, নিয়ে যাবে জোরদস্তি করে। আমি আশঙ্কা করছি এবং আমি শুনেছি, আমি জেনেছি। নানা আয়োজনে দুদিনব্যাপী দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মদিন পালন করছে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠন। তিনি একজন সৈনিক। জামিল হাসান শান্ত, এটিএন বাংলা, ঢাকা। যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছিলেন। আগামীর রাজনীতির মূল ভিত্তি হবে ঐক্য। বিভেদ দূর করে বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় জানিয়েছেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। সকালে রাজধানীর একটি হোটেলে জামায়াত আয়োজিত পলিসি সামিটে তিনি এসব কথা বলেন। গণতন্ত্র ও নাগরিক অধিকার রক্ষার স্বার্থে নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করার আহ্বান জানান তিনি। এ সময় দলের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেন, এখনও লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে পারেনি নির্বাচন কমিশন। বিস্তারিত জানাচ্ছেন সাজ্জাদ জাহান। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীর একটি হোটেলে পলিসি সামিটের আয়োজন করে জামায়াতে ইসলামী বাংলাদেশ। এতে অংশ নেন বিভিন্ন দেশের কূটনৈতিক, রাজনৈতিক নেতা, ব্যবসায়ী, পেশাজীবী, শিক্ষাবিদ সহ গণমাধ্যম ব্যক্তিত্বরা। উদ্বোধনী বক্তব্যে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান জানান, দেশের প্রধান চ্যালেঞ্জ এখন স্থিতিশীলতা নিশ্চিত করা। দেশের উন্নয়নে সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। We want to rebuild a new Bangladesh that stands on the pillars of pluralist democratic values on which our country was founded. My party believes that only through democracy and free, fair and transparent elections can we move forward as a prosperous country. But what we need now more than ever before is a vision for the country which is backed by tangible, concrete actions which transforms. পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেন, নির্বাচনে একটি দলের প্রতি প্রশাসন পক্ষপাতমূলক আচরণ করছে। আমরা আশা করি সুস্থ হবে, তবে কিছুটা ব্যত্যয়তা আমরা লক্ষ্য করছি, সেগুলো রিপেয়ার করার জন্য আমরা চেষ্টা করছি। আমরা অলরেডি চিফ অ্যাডভাইজার ইলেকশন কমিশনের সাথে যোগাযোগ করছি, কারণ যদি এবার সুস্থ ইলেকশন না হয় তাহলে বাংলাদেশ শুধু অতীতের অন্ধকারেই যাবে না, আবার গাঢ় অন্ধকারের দিকে চলে যাবে। আমরা ব্যর্থ দেখছি সরকারি অ্যাটিটিউডে একটি দলের প্রতি অধিকতর বায়াসনেস দেখেছি, যেমন প্রটোকলের কথা বলেন, সিকিউরিটির কথা বলেন, এবং কোনো জায়গায় অফিসাররা কিছুটা বায়াসড রোল প্লে করছে। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত না হলে দেশ অন্ধকারে নিমজ্জিত হবে বলে জানান আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। নিশ্চিত না হয় তাহলে তো কিছু একটা আমাদের করতে হবে। এটাকে সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। থ্যাংক ইউ ভেরি মাচ। রায় প্রস্তুত না হওয়ায় ঘোষণা হলো না জুলাই গণ আন্দোলনে রাজধানীর চানখারপুলে 6 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলার রায়। গণমাধ্যমকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই সিদ্ধান্তের কথা জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। বলেন, 26 জানুয়ারি রায় ঘোষণার দিন ঠিক করেছে আদালত। এ সময় রামপুরায় 28 জনকে হত্যা মামলা প্রসঙ্গে তিনি বলেন, 24 গণ আন্দোলন দমাতে রামপুরায় বিজিবি হত্যাযজ্ঞ 71 সালের 25 মার্চের গণহত্যাকে ছাড়িয়ে গেছে। এদিন এ মামলায় হেফাজতে থাকা 2 জন সেনা কর্মকর্তাকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। সূচনা বক্তব্য উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর। এদিকে ট্রাইব্যুনাল 2-এ জুলাই গণ আন্দোলনে সাভারের আশুলিয়ায় 5 মরদেহের সাথে জীবিত একজনকে পোড়ানো সহ 7 জনকে হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন করছে আসামিপক্ষ। একই ট্রাইব্যুনালে জুলাই গণ আন্দোলনে রংপুরের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শুরুর কথা রয়েছে আজ। চানখারপুল হত্যাকাণ্ডের এই বিচার দীর্ঘদিন এই ট্রাইব্যুনালে চলেছে এবং সাক্ষ্য প্রমাণ আনতে উভয় পক্ষের যুক্তিতর্ক শেষ হয়ে আজকে এই মামলার রায়ের জন্য দিন ধার্য ছিল। যেহেতু রায়টি সম্পূর্ণভাবে প্রস্তুত হয়নি, সে কারণে আগামী 26শে জানুয়ারি এই মামলার রায় তারা প্রদান করার জন্য পুনরায় তারিখ নির্ধারণ করেছেন। জুলাই আগস্টের অন্যতম আরেকটি হটস্পট রামপুরায় যে হত্যাকাণ্ড হয়েছিল বিজিবির 2 জন অফিসার এবং 2 জন পুলিশ অফিসারের বিরুদ্ধে, আজকে সেই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। 1 নম্বর সাক্ষী বিশ্বজিৎ রাজবংশী তার পিতা গঙ্গাচরণ রাজবংশীর হত্যার ব্যাপারে সাক্ষ্য দিয়েছেন। তিনি সাক্ষ্য দিয়ে বলেছেন
যে 18 জুলাই তার পিতাকে বিজেপি সরাসরি বুকে গুলি করে হত্যা করে রামপুরা ব্রিজের পাশে ওয়াসা গেটের সামনে, এবং সে ব্যাপারে যারা যারা গুলির সাথে সম্পৃক্ত ছিল সেগুলোর ব্যাপারে তিনি বিস্তারিত সাক্ষ্য দিয়েছেন। তাকে জেরা করার জন্য আগামী 25 এবং 26 জানুয়ারি দিন ধার্য করা হয়েছে। আইসিসি অযৌক্তিক চাপ দিয়ে বাংলাদেশকে ভারতে খেলতে বাধ্য করতে পারবে না বলে জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, ভারতে কোনো অবস্থাতেই বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ। সচিবালয় ক্রীড়া উপদেষ্টা সাংবাদিকদের বলেন, অতীতেও ভেন্যু পরিবর্তনের নজির আছে, তাই ভারতের কাছে আইসিসির নোটিশ স্বীকার করা ঠিক হবে না বলেও মন্তব্য করেন আসিফ নজরুল। বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে নেওয়া হচ্ছে এমন কোনো খবর জানা নেই বলে জানান ক্রীড়া উপদেষ্টা। আমার জানা মতে এমন কিছু শুনি নাই যে আমাদের বাদ দিয়ে স্কটল্যান্ডকে নিবে। আমাদের মূল কথা হচ্ছে, যদি আইসিসি ভারতীয় বোর্ডের কাছে চাপ সৃষ্টি করে, ভারতীয় বোর্ডের মানে কাছে মাথা নত করে আমাদের উপর চাপ সৃষ্টি করে, অযৌক্তিক কোনো শর্ত চাপায় দেয়, আমরা সেই অযৌক্তিক শর্ত মানব না। আলোচিত ই কমার্স প্ল্যাটফর্ম ই-ভ্যালির এমডি মোহাম্মদ রাসেল ও স্ত্রী শামীমা নাসরিনকে আবারও গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। সোমবার রাতে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া। তিনি জানান, তাদের দুজনের বিরুদ্ধে 391টি ওয়ারেন্ট রয়েছে। এর মধ্যে রাসেলের বিরুদ্ধে পরোয়ানা রয়েছে 263টি এবং শামীমার বিরুদ্ধে 128টি। 2018 সালের ডিসেম্বরে যাত্রা শুরুর পর গাড়ি, মোটরসাইকেল, আসবাবপত্র, স্মার্ট টিভি, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিনের মতো পণ্য অর্ধেক দামে বিক্রির বিজ্ঞাপন দিয়ে সাড়া ফেলে অনলাইন মার্কেটপ্লেস ই-ভ্যালি। চটকদার অফারের প্রলোভনে অনেকেই বিপুল অঙ্কের টাকা অগ্রিম দিয়ে পণ্যের অর্ডার দিয়েছিলেন, কিন্তু মাসের পর মাস অপেক্ষা করেও তাদের অনেকেই পণ্য বুঝে পাননি। ই-ভ্যালি অগ্রিম নেওয়ার টাকাও ফেরত দেয়নি গ্রাহককে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ। বিকেল পর্যন্ত বৈধভাবে মনোনীত প্রার্থী নিজে অথবা প্রতিনিধির মাধ্যমে রিটার্নিং অফিসারের কাছে প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করতে পারবেন। শেষ দিনে ঢাকা 13 আসন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুরাদ হোসেন প্রার্থিতা প্রত্যাহার করেছেন। এছাড়া ঢাকা 10 থেকে খেলাফত মজলিসের আহমদ আলী, 16 থেকে আহসানুল্লাহ, খেলাফত মজলিস 17 থেকে একই দলের ইমদাদুল হক এবং 18 থেকে গণসংহতি আন্দোলনের বিলকিস নাসিমা রহমান প্রার্থিতা প্রত্যাহার করেছেন। ঢাকা 13 এবং 15 আসনের রিটার্নিং কর্মকর্তা ইউনুস আলী জানিয়েছেন, এর মাধ্যমে ঢাকা 13 আসনে 10 জনের মধ্যে 9 জন বৈধ প্রার্থী হিসেবে ভোট লড়বেন। সব মিলিয়ে ঢাকায় মোট 20 আসনে এখনও পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতা করবেন বিভিন্ন দলের 168 জন প্রার্থী। আগামীকাল বুধবার চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ এবং প্রতীক বরাদ্দ করবে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী 22 জানুয়ারি থেকে শুরু হবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রচারণা, চলবে 10 ফেব্রুয়ারি রাত পর্যন্ত। 12 ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিরতিহীনভাবে সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত হবে ভোট গ্রহণ। দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশনের সামনে আছেন সহকর্মী ইমদাদুল্লাহ বাবু। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বাবু, নির্বাচন কমিশন থেকে আপনার কাছে সবশেষ কি তথ্য আছে আমাদেরকে জানাবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থিতা চূড়ান্ত করার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে আসলে নির্বাচন কমিশনে। এই মুহূর্তের যে ব্যস্ততাটি রয়েছে সেটি হচ্ছে যে বৈধ প্রার্থী যারা হয়েছেন এই পর্যন্ত সারা দেশে এবং বিশেষ করে ঢাকাতে, তাদের সবার তালিকা চূড়ান্ত করার চেষ্টা চলছে। এখানে আমরা যেটি জানতে পেরেছি যে ঢাকার যে বিভাগীয় কমিশনারের কার্যালয় রয়েছে সেখান থেকে 4 জন এরই মধ্যে প্রার্থিতা প্রত্যাহার করেছেন। এর মধ্যে 3 জন খেলাফত মজলিসের এবং 1 জন গণসংহতি আন্দোলনের। এছাড়াও ঢাকার যে 13 আসন রয়েছে সেখান থেকেও 1 জন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী তিনি প্রার্থিতা প্রত্যাহার করেছেন। যতটুকু আমরা জানতে পেরেছি তিনি ঢাকা 13 আসনে ইসলামী জোটের যে প্রার্থী রয়েছেন মামুনুল হক, তার সম্মানে সেটি ছেড়ে দিয়েছেন, এমনটি তারা জানিয়েছেন। এছাড়াও এখন পর্যন্ত আমরা সবশেষ যে তথ্য জানতে পেরেছি সেখানে 168 জন ঢাকার 20টি আসনের প্রার্থিতা
পেয়েছেন এবং তারা ভোটে লড়বেন। তো এখন পর্যন্ত এই সমস্ত তালিকাগুলো চূড়ান্ত করার কাজ এখানে চলছে এবং বিকেল পর্যন্ত সময় রয়েছে। বিকেল পর্যন্ত প্রার্থী অথবা প্রার্থীর মনোনীত ব্যক্তি যে কেউ এখানে এসে এই প্রার্থিতা প্রত্যাহারের জন্য আবেদন করতে পারবেন এবং সেগুলো যাচাই বাছাই শেষে আগামীকাল বুধবার চূড়ান্ত তালিকা যেটি রয়েছে সেটি প্রকাশ করা হবে এবং একই সাথে প্রার্থীদের জন্য যে প্রতীক বরাদ্দের কথা রয়েছে সেটিও কালকে চূড়ান্ত করা হবে। এছাড়াও আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে আজকে এই ব্যস্ততার মধ্যেই রাজনৈতিক দলগুলোর সাথে একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে নির্বাচন কমিশন ভবনে। সেখানে পোস্টাল ভোটিং এর প্রক্রিয়া সার্বিক যে বিষয়গুলো রয়েছে এগুলো নিয়ে নির্বাচনী কর্মকর্তা, পোস্টাল ভোটিং সংশ্লিষ্ট কর্মকর্তা এবং ইসির সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা রাজনৈতিক দলগুলোকে ব্রিফ করবেন। প্রত্যেকটি দল থেকে দুজন করে টেকনিক্যালি সাউন্ড বলা হচ্ছে। টেকনিক্যালি সাউন্ড অর্থাৎ এই সমস্ত ইলেকট্রনিক ভোটিং সিস্টেম কিংবা এই ধরনের বিষয়গুলোর সাথে যারা সম্পৃক্ত এবং যারা অভিজ্ঞ তাদেরকে মোটামুটি এখানে আসার জন্য তারা অনুরোধ করেছিলেন এবং বিকেলে সেই আনুষ্ঠানিকতাটি শুরু হবে এমনটি আমরা জানতে পেরেছি। তবে এই যে প্রার্থিতা প্রত্যাহারের যে বিষয়গুলো রয়েছে এই সব বিষয় নিয়ে এখন পর্যন্ত ইসির পক্ষ থেকে আমাদেরকে আনুষ্ঠানিকভাবে কোনো রকমের ব্রিফিং করা হয়নি। আমরা আশা করছি যে বিকেলের মধ্যে অর্থাৎ এই যে নির্ধারিত সময়টি রয়েছে সেই নির্ধারিত সময়টি শেষ হওয়ার পর ইসি সচিব আক্তার আহমেদ আমাদেরকে একটি ব্রিফ করতে পারেন, তখন আমরা বিস্তারিত এই বিষয়ে আপনাকে জানাতে পারবো। ঘাটাইল উপজেলা নিয়ে গঠিত টাঙ্গাইল ৩ আসনে বুঝে নির্বাচনী আমেজ। প্রার্থীরাও নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন। এই আসনে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট এস.এম. ওবায়দুল হক নাসিরের প্রতিপক্ষ এনসিপি মনোনীত সাইফুল্লাহ হায়দার। বিস্তারিত জামিল হাসান শান্ত রিপোর্টে। টাঙ্গাইলের ঘাটাইলের একদিকে দিগন্তজোড়া কৃষিভূমি, আরেকদিকে সবুজ পাহাড়। প্রকৃতির এই বৈচিত্র্যময়তা পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করলেও এখানকার মানুষের জীবনে লাগেনি উন্নয়নের ছোঁয়া। একদিকে দীর্ঘ ১৭ বছর ভোট না দিতে পারার আক্ষেপ, অন্যদিকে জীবনমান উন্নয়নের দাবি এলাকাবাসীর। এই পাহাড়ের দিকে মনে মনে রাস্তা আছে যেইগুলোর ভিতরে একটা প্রেগনেন্ট মহিলা যদি বা আসতে চায় আর কি, ওই রাস্তার মধ্যে একটা বিগ একটা প্রবলেমের মধ্যে পড়ে যাবে। হাসপাতাল চিকিৎসা বেলা চাই। আমাকে সমস্যা বৃষ্টি হলে পানি বেশি থাকে, রাস্তাঘাটের কোনো হাল নাই। দুটো ওভারব্রিজের দরকার, একটা কলেজ মধ্যে একটা বাস স্ট্যান্ডে। স্থানীয়রা জানান এলাকায় মাদক ও সন্ত্রাসীদের দৌরাত্ম্য প্রতিদিনই বাড়ছে। নির্বাচিত প্রার্থীর কাছে এসব সমস্যার সমাধান চান তারা। প্রত্যেকটা এলাকায় মাদক অহরহ বেড়েই যাচ্ছে। মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, সুখী সমৃদ্ধ একটি ঘাটাইল যিনি উপহার দিতে পারবেন আমরা ইনশাল্লাহ তাকেই ভোট দেব। বিএনপি প্রার্থী অ্যাডভোকেট এস.এম. ওবায়দুল হক নাসির ভোটারদের সন্ত্রাস, চাঁদাবাজি এবং মাদক মুক্ত টাঙ্গাইল গড়ার পরিকল্পনার কথা বলছেন। রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় এখানে আমাদের তরুণ, আমাদের ছাত্র যুবকদেরকে নেশা দ্রব্য গ্রহণ করা শিখিয়েছে, কিছুদিন পর বিক্রি করা শিখিয়েছে। সমাজকে মাদক মুক্ত করতে হবে। তার প্রতিদ্বন্দ্বী এনসিপি প্রার্থী সাইফুল্লাহ হায়দার রাষ্ট্র পরিবর্তনের অঙ্গীকার নিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা চালাচ্ছেন। এখানে একটি অংশ বন সুবিধা অঞ্চল, একটি অংশে নদী এবং সমতল অঞ্চল, কিন্তু দুইটি অঞ্চলের মানুষের কিছু ক্ষেত্রে সাংস্কৃতিক ডিফারেন্স রয়েছে। যে এই ডিফারেন্সগুলোকে দেখে এবং কৃষি নির্ভর অঞ্চল হিসাবে এখান থেকে কৃষি নির্ভর কিছু শিল্প গড়ে উঠেছে পাহাড়ি অঞ্চলে, সেগুলোকে দেশের বাইরে তাদের রপ্তানির ব্যবস্থাপনা করা এবং এই কৃষি নির্ভর শিল্পগুলোকে প্রণোদনা দেওয়া, এই বিপুলগুলোতে আমার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে এবং তারা এই বিষয়ে আমাদের সাথে কথা বলেছে। ঢাকা থেকে ১১৯ কিলোমিটার দূরে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ভোটার প্রায় ৪ লাখ। জামিল হাসান শান্ত, এটিএন বাংলা, টাঙ্গাইল। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে খুলনা ৫ আসনের শিরোমণি এলাকায় আছেন সহকর্মী তরিক ইসলাম। তিনি জানাচ্ছেন এই আসনের ভোটের খবর। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আজ আমরা চলে এসেছি শিল্পাঞ্চল খুলনাতে। আমরা এখন রয়েছি খুলনা ৫ আসনের শিরোমণি এলাকাতে। আমরা এলাকার ভোটারদের সঙ্গে কথা বলেছি, এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেছি, জানতে চেয়েছি আসন্ন নির্বাচন নিয়ে তাদের ভাবনাগুলো কি আছে। আপনি একটু আসবেন, আপনার কাছে একটু জানতে চাই আপনাদের এই খুলনা ৫ আসনে সমস্যাগুলো কি আছে। আসলে সমস্যাগুলো তো খুবই চ্যালেঞ্জিং, কারণ বর্তমানে যে সন্ত্রাস, মাদক এটা যে পরিমাণে বৃদ্ধি পেয়েছে, এটা হ্রাস করা এবং নিরাপত্তা ব্যবস্থা খুবই অবনতি হচ্ছে, এটা নিয়ে খুবই উদ্বিগ্ন। আমাদের প্রত্যাশা থাকবে তারা যেন আমাদের সমাজটাকে একটু সুষ্ঠুভাবে গড়ে তোলে। এখন তো সমাজে অনেক ধরনের অসুবিধা হচ্ছে, অনেক ঝঞ্ঝাট সমস্যা, এই যে নারীদের উপর ডাকাতি হ্যান ত্যান, তা ওরা যেন মনে করেন আমাদের নারীদের নিরাপত্তাটা সুষ্ঠুভাবে নির্বাচিত করে।
তারা বলছিলেন যে তারা যেন নির্বাচনের মাধ্যমে যারাই ক্ষমতায় আসবে সুখে দুঃখে যেন তারা তাকে কাছে পায়, তার কাছে যেতে পারে, তাদের অসুবিধার কথা বলতে পারে, এটাই তাদের প্রত্যাশা। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে খুলনা শিরোমণি থেকে এই ছিল আমার কাছে সবশেষ। প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি নিকারের 119তম এবং অন্তর্বর্তী সরকারের মেয়াদকালে প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে তার বাসভবন যমুনায় সভায় উপদেষ্টা ও মন্ত্রিপরিষদ সচিব এবং মুখ্য সচিব সহ সরকারের সচিবরা উপস্থিত ছিলেন। সভায় প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত মোট 11টি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। সরকারের রাজস্ব আহরণ ব্যবস্থাপনার স্বচ্ছতা, জবাবদিহি এবং গতিশীলতা বৃদ্ধিতে অর্থ মন্ত্রণালয়ের আওতায় রাজস্ব নীতি বিভাগ এবং রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামে দুটি প্রশাসনিক বিভাগ গঠনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। স্বাস্থ্যসেবা বিভাগ ও স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ দুটিকে একত্রীকরণের মাধ্যমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পুনর্গঠন করার প্রস্তাবও অনুমোদিত হয়। এছাড়া মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে নারী ও শিশু মন্ত্রণালয় করার প্রস্তাব অনুমোদন দেওয়া হয় সভায়। চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে র্যাব সদস্যদের উপর হামলার ঘটনায় নিহত র্যাব কর্মকর্তা মোতালেব হোসেন ভূঁইয়ার লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর বিকেলে তার লাশ নেওয়া হবে পতেঙ্গায় র্যাব 7-এর কার্যালয়। সেখানে নামাজে জানাজার পর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এদিকে এই ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। ঘটনার পর গত রাতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে বেশ কিছু লোককে আটক করেছে। ঘটনাস্থল জঙ্গল সলিমপুর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। র্যাব জানায় গতকাল সন্ধ্যায় সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীদের ধরতে অভিযানে গেলে মাইকে ঘোষণা দিয়ে তাদের উপর হামলা চালানো হয়। এতে এক র্যাব কর্মকর্তা নিহত ও অন্তত 3 র্যাব সদস্য আহত হন। হামলায় অন্তত 400 থেকে 500 জন অংশ নেয়। আবারও সালাম স্টিল ভোটের গাড়ির খবর। সংসদ নির্বাচনে যশোর 5 আসনে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলছে। এই আসনে বিএনপি জোটের বিভক্তিকে ঘিরে জমে উঠেছে নির্বাচনী সমীকরণ। আর এই দ্বন্দ্বকে পুঁজি করে জয়ের পথ খুঁজছে জামায়াত ইসলামী। যশোর থেকে তামান্না ফারজানার পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। সংসদ নির্বাচনকে সামনে রেখে উঠোন বৈঠক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালাচ্ছেন মনিরামপুর উপজেলা নিয়ে গঠিত যশোর 5 আসনের প্রার্থীরা। বিএনপি জোটের মনোনয়নে ধানের শীষ প্রতীকে লড়ছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মুফতি রশিদ আহমেদ। তবে মনিরামপুর উপজেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। বিএনপি প্রথমে শহীদ ইকবাল হোসেনকে মনোনয়ন দেয়, পরে জোটের সমীকরণে প্রার্থী পরিবর্তন করায় বিভ্রান্তিতে পড়েছেন এই আসনের ভোটাররা, যার প্রভাব পড়েছে ভোটের মাঠে। আমরা মনিরামপুরবাসী আশা করছি যে সুন্দর, স্বচ্ছতা এবং জবাবদিহিমূলক একটা সুন্দর নির্বাচন হবে। আমরা আশা করতে সুন্দর একটা মনিরামপুর আগামীতে যারা নির্বাচিত হবে তারা উপহার দিতে পারবে। স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট শহীদ বলছেন 17 বছর ধরে দলের নির্যাতিত নেতাকর্মীদের পাশে থেকে আন্দোলন করেছেন। কোনো অবস্থাতেই নির্বাচন থেকে সরে দাঁড়াবেন না তিনি। আমার মনোনয়ন প্রত্যাহার করে মনোনীত করাটা আমরা মোটেই পছন্দ করিনি, মেনে নিতে পারি না। এই কারণেই আমি প্রার্থিতা প্রত্যাহার করব না, আমি নির্বাচনের শেষ পর্যন্ত লড়ে যাব। অন্যদিকে বিএনপি জোটের প্রার্থী মুফতি রশিদ আহমেদ ঐক্যের বার্তা দিয়ে স্বতন্ত্র প্রার্থীকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। আশা করছি যে অতি তাড়াতাড়ি তিনি তার ভুল বুঝতে পারবেন এবং তিনি আমাদের সাথে একাকার হয়ে ধানের শীষকে বিজয়ী করবেন। বিএনপির এই বিভক্তির সুযোগ দিতে চায় জামায়াত ইসলাম। দলটির প্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হক জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। লক্ষাধিক ভোটের ব্যবধানে ইনশাআল্লাহ আমরা জয়যুক্ত হব। এই আসনে অপর 2 প্রার্থী হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জয়নাল আবেদিন এবং জাতীয় পার্টির MA হালিম। এদিকে ভোটারদের বড় অংশ বলছেন ভবদহ জলাবদ্ধতা সমস্যার সমাধান এবং এলাকার উন্নয়ন যিনি করবেন এমন প্রার্থীকেই ভোট দেবেন তারা। আমরা এমন একজন ব্যক্তিকে ভোট দেব যে মানুষের আশেপাশে সব সময় সে পাওয়া যায়। বিএনপির বিভক্তি, জোটের সমীকরণ আর ভবদহ ইস্যু সব মিলিয়ে এই আসনে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করছেন এলাকাবাসী। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে বান্দরবানে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আছেন প্রতিনিধি মিনারুল হক। তিনি জানাচ্ছেন সেখানকার ভোটের হালচাল। সালাম স্টিল বান্দরবানের ভোটের খবর জানাচ্ছি। আমি বান্দরবান শহরের প্রাণকেন্দ্র
জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে। দর্শক, বান্দরবান 300 নং আসন, এই 300 নং আসনে ইতিমধ্যে 5 জন প্রার্থী তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন। বান্দরবানের যে পশ্চাৎপদ পার্বত্য জেলা বান্দরবান, এই 300 নং সংসদীয় আসনে মূলত শিক্ষা এবং দারিদ্রতায় সবচেয়ে পিছিয়ে যে জেলাটি রয়েছে সেটি বান্দরবান, এবং সেই সাথে এখানে পানির সংকট, তীব্র সংকট রয়েছে। এই সংকটগুলো কাটিয়ে উঠতে যারা ইতিমধ্যে যারা প্রতিশ্রুতিও দিয়েছেন এবং যারা এইগুলো নিয়ে কাজ করবেন, উন্নয়নের জন্য কাজ করবেন, ভোটাররা বলছেন তারা তাদের সেই প্রার্থীকে তারা নির্বাচিত করবেন। মূলত বান্দরবানের নির্বাচনের সবচেয়ে খবরাখবর এটি ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। প্রতি ভরিতে সর্বোচ্চ 4,199 টাকা পর্যন্ত বেড়ে 22 ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে 2,38,000 টাকায়। এটি দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন এই দাম আজ থেকে কার্যকর হবে। সোনার দামের সঙ্গে বেড়েছে রূপার দামও। সংগঠনটি জানিয়েছে, বৈশ্বিক বাজারে পিওর গোল্ডের দাম বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারেও দাম বেড়েছে। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপের কয়েকটি দেশের উপর নতুন শুল্ক আরোপের হুমকি দেওয়ায় দেশগুলোতে স্বর্ণ ও রূপার দাম বেড়েছে। একই সঙ্গে ইউরোপের শেয়ার বাজারও বড় ধরনের পতন দেখা গেছে। বিবিসি ও বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক স্পট মার্কেটে স্বর্ণের দাম 1.5% বৃদ্ধি পেয়ে প্রতি আউন্স 4,663.37 ডলারে দাঁড়িয়েছে। একই সাথে মার্কিন গোল্ড ফিউচারও দাম বেড়ে প্রতি আউন্স 4,669.9 ডলারে গিয়ে পৌঁছেছে। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে বাণিজ্য নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হওয়ায় বিশ্ব অর্থনীতিতে ঝুঁকি বাড়ছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলও জানিয়েছে, বাণিজ্য দ্বন্দ্ব বৈশ্বিক অর্থনীতির জন্য বড় হুমকি। এমন অনিশ্চিত পরিস্থিতিতে বিনিয়োগকারীরা শেয়ার বাজার বা ডলারের পরিবর্তে নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণ, ইয়েন এবং সুইস ফ্রাঙ্কের দিকে ঝুঁকে পড়েছেন। এবার খেলার খবর। বিপিএলে এলিমিনেটর রাউন্ডের ম্যাচে সিলেট টাইটান্সের কাছে টসে হেরে ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ে পড়েছে রংপুর রাইডার্স। দলের স্কোরে 9 রান যোগ হতেই তৌফিক হৃদয় ও ডেভিড মালানের উইকেট তুলে নেন সিলেটের খালেদ আহমেদ ও ক্রিস ওকস। দলের 11 রানে সাজ করে ফেরেন রংপুরের অধিনায়ক লিটন দাস। কায়েল মায়ার্সের বিদায়ে 29 রানে 4 উইকেটে পরিণত হয় 2017 সালের চ্যাম্পিয়নরা। দলকে ভরাডুবির হাত থেকে বাঁচাতে পঞ্চম উইকেটে মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গে 29 বলে 34 রানের জুটি করেন খুশদিল শাহ। নাসুম আহমেদের বলে আউট হওয়ার আগে তিনি 19 বলে করেন 30 রান। শেষ খবর পাওয়া পর্যন্ত রংপুরের সংগ্রহ 9 উইকেটে 108 রান। ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় কাজী রাজীব উদ্দিন আহমেদ চপলকে সংবর্ধনা দিয়েছে মতিঝিল আইডাল স্কুল অ্যান্ড কলেজের 78 ব্যাচের শিক্ষার্থীরা। পর্যটন নগরী কক্সবাজারের একটি হোটেলে সংবর্ধনা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওয়ার্ল্ড আর্চারি এশিয়া কংগ্রেসের নির্বাচনে কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল 29-9 ভোটের বিশাল ব্যবধানে থমাস হানকে পরাজিত করে প্রেসিডেন্ট নির্বাচিত হন। স্কুলের একজন প্রাক্তন শিক্ষার্থীর বিশ্বজয়ী সাফল্যে গর্ব প্রকাশ করেন আইডাল স্কুলের শিক্ষার্থীরা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। ভূমিধস বিজয় হবে বলেই পরিকল্পিতভাবে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বললেন মির্জা ফখরুল। স্বাধীনতা বিরোধী একটি দল ধর্মকে ব্যবহার করে মানুষকে ভুল বোঝাচ্ছে। বিভাজন নয়, ঐক্যই হবে আগামীর রাজনীতির মূল ভিত্তি, মন্তব্য জামায়াত আমিরের। অচল অবস্থা ভেঙে বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়। চানখারপুলে 6 জনকে হত্যা মামলার রায় পিছিয়ে 26 জানুয়ারি নির্ধারণ। রামপুরায় বিজিবি হত্যাযজ্ঞ 25 মার্চের গণহত্যাকে ছাড়িয়ে গেছে বলছেন চিফ প্রসিকিউটর।
অযৌক্তিক চাপ দিয়ে বাংলাদেশকে ভারতে খেলানো যাবে না বললেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। আইসিসির নথি স্বীকার করা ঠিক হবে না। এবং ইফাইলের চেয়ারম্যান শামীমা নাসরিন ও এমডি রাসেল ধানমন্ডির বাসা থেকে গ্রেফতার, দুজনের বিরুদ্ধে রয়েছে 391টি ওয়ারেন্ট, জানালো ডিবি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। আর ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাই।